ফারাক্কা ব্যারাজ মানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গঙ্গার উপর বিশাল একটা কাঠামো। আজকে আমরা এর পেছনের কারণগুলো, এটা তৈরির গল্প আর আন্তর্জাতিক প্রভাবগুলো একটু খতিয়ে দেখব। আমাদের কাছে যা তথ্য আছে ফারাক্কা ব্যারেজের ইতিহাস ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে, তার ভিত্তিতেই আলোচনাটা এগোবে। এর মূল উদ্দেশ্য ছিল, আমরা জানি, কলকাতা বন্দরের নাব্যতা বাঁচানো। কিন্তু ব্যাপারটা বোধহয় অত সরল ছিল না। এর প্রভাব তো বহুদূর গড়িয়েছে। একদম ঠিক। এটা তো শুধু একটা ব্যারাজ নয়, আসলে ভারত আর বাংলাদেশের মধ্যে জলবণ্টনের যে একটা জটিল রাজনীতি, তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ও বটে। এর প্রভাব শুধু নদীতেই পড়েনি, দুটো দেশের সম্পর্কেও পড়েছে। চলুন তাহলে কারণটা দিয়ে শুরু করি। ১৯৪৭-এর দেশভাগের পর কলকাতা বন্দরে ঠিক কী এমন সমস্যা হচ্ছিল যে এত বড় একটা প্রকল্পের দরকার পড়ল? দেখুন, মূল সমস্যাটা ছিল হুগলি নদীতে মিষ্টি জলের প্রবাহ কমে যাওয়া। মানে গঙ্গা তো ভারত আর তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে দিয়ে বইছে। তো হুগলি নদী, যেটা গঙ্গারই একটা শাখা, সে যথেষ্ট মিষ্টি জল পাচ্ছিল না। আচ্ছা। ফলে যেটা হচ্ছিল, নদীর নাব্যতা খুব দ্রুত কমে যাচ্ছিল। কারণ পলি জমার হার ওই মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে বড় জাহাজ আর বন্দরে ঢুকতে পারছিল না। এটা কলকাতা বন্দরের ভবিষ্যৎ নিয়েই একটা প্রশ্ন তুলে দিয়েছিল। তো ফারাক্কার মূল আইডিয়াটা ছিল গঙ্গার জলটাকে জোর করে হুগলিতে পাঠিয়ে এই পলি ধুয়ে ফেলা আর নাব্যতা ফিরিয়ে আনা। অবশ্য এর পাশে সেচ, বিদ্যুৎ উৎপাদন বা পানীয় জলের যোগানের ভাবনাও ছিল কিছুটা। বিষয়টা তাহলে বেশ পুরনো। আমি দেখছিলাম পরিকল্পনা কমিশনে ১৯৫১ সালেই নাকি প্রথমের কথা ওঠে, কিন্তু এটা বাস্তবে হতে তো অনেক সময় লেগে গেল। ঠিক বলেছেন। ১৯৫১ সালে পরিকল্পনা হলেও চূড়ান্ত অনুমোদন পেতে পেতে কিন্তু প্রায় ১ দশক কেটে যায়, মানে ১৯৬১ সাল। ও, বেশ অনেকটা সময়। হ্যাঁ, এরপর ১৯৬৩ সালে নির্মাণ কাজ শুরু হলো। আর এটা তো একটা বিশাল কর্মযজ্ঞ ছিল। মূল ব্যারাজটা বানানো, ফিডার ক্যানাল খোঁড়া, সব মিলিয়ে শেষ হতে হতে ১৯৭৪ সাল, আর আনুষ্ঠানিক উদ্বোধন হলো ১৯৭৫ সালের ২১শে এপ্রিল। মানে প্রায় ২.৫ দশক লেগে গেছিল পুরো ব্যাপারটা জমিনে নামাতে। আর এর গঠনটাও তো বিশাল, প্রায় ২.৫ কিলোমিটার লম্বা। আর গেট বললেন ১০৯টা। কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা বলা যায়? নিঃসন্দেহে এর ৩৮.৩ কিলোমিটার লম্বা ফিডার খালটা। দেখুন, ব্যারাজটা তো জল আটকায় বা ছালে, তাই না? কিন্তু এই খালটাই আসল কাজটা করে। মানে গঙ্গার জলটাকে ঘুরিয়ে হুগলি নদীর দিকে বয়ে নিয়ে যায়। হুম। এই খালটা না থাকলে কলকাতা বন্দর বাঁচানোর যে মূল উদ্দেশ্য, সেটাই তো সফল হতো না। এটা ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে একটা দারুণ ব্যাপার তো বটেই, কিন্তু এখানেই আবার বিতর্কের শুরুও। হ্যাঁ, ঠিক এখান থেকেই বোধহয় বিষয়টা আন্তর্জাতিক হয়ে যায়। ভারতের জন্য, বিশেষ করে কলকাতা বন্দরের জন্য এর সুবিধাগুলো তো স্পষ্ট। কিন্তু এর সরাসরি প্রভাব পড়ল একদম প্রতিবেশী বাংলাদেশের ওপর। সেটা ঠিক কেমন ছিল, একটু যদি বলেন। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। ব্যারাজ চালু হওয়ার পর ভারত যখন ওই ফিডার ক্যানাল দিয়ে হুগলিতে জল সরাতে শুরু করল, তখন গঙ্গার যে মূল প্রবাহ, মানে যেটা বাংলাদেশে ঢুকছে, সেখানে জলের টান পড়তে শুরু করল, বিশেষ করে শুকনো মৌসুমে। শুকনো মরশুম মানে ওই ধরুন জানুয়ারি থেকে মে? হ্যাঁ, মোটামুটি ওই সময়টাতেই। এর প্রভাব ছিল কিন্তু মারাত্মক। ধরুন, নদীর জলস্তর নেমে যাওয়া, চাষের জন্য সেচের জলের অভাব দেখা দেওয়া, মাছের উৎপাদনে সমস্যা, এমনকি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নোনা জল ঢুকে পড়া। ও, নোনা জল মাটির জন্য তো খুব খারাপ। খুবই খারাপ। মাটির উর্বরতা নষ্ট হওয়া, এরকম বহু পরিবেশগত আর অর্থনৈতিক সমস্যা দেখা দিল। এমনকি উত্তরাঞ্চলের কিছু অংশে তো মরুকরণের মতো প্রবণতাও দেখা দিয়েছিল বলে শোনা যায়। আর এই সমস্যা থেকেই তো দুদেশের মধ্যে আলোচনা, দর কষাকষি আর শেষ পর্যন্ত চুক্তি, তাই না? হ্যাঁ, ১৯৭৫ থেকেই জলবণ্টন নিয়ে দুদেশের মধ্যে মতবিরোধ শুরু হয়। অনেক আলোচনা হয়, বহু বছর ধরে চলে। অবশেষে ১৯৯৬ সালে একটা ৩০ বছর মেয়াদী চুক্তি হয়। এটাই ফারাক্কা চুক্তি নামে পরিচিত। আচ্ছা। এই চুক্তির মূল বিষয় ছিল শুকনো মরশুমে গঙ্গার জল যখন যেমন থাকবে সেটার উপর ভিত্তি করে একটা ফর্মুলা অনুযায়ী ভাগাভাগি করা। মানে নদীতে জলপ্রবাহ একটা নির্দিষ্ট লেভেলের বেশি থাকলে কে কত পাবে, আবার কম থাকলে কিভাবে ভাগ হবে, তার একটা রূপরেখা দেওয়া হয়েছিল। যদিও এই চুক্তির কার্যকারিতা বা বাস্তবায়ন নিয়েও কিন্তু পরে বিভিন্ন সময় প্রশ্ন বা আলোচনা হয়েছে। তাহলে আমরা মোটামুটি যা বুঝলাম, ফারাক্কা একদিকে যেমন ভারতের জন্য, বিশেষ করে কলকাতা বন্দরের জন্য একটা লাইফলাইন,
মানে অর্থনৈতিক আর কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, আবার অন্যদিকে এটা ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী আর বেশ সংবেদনশীল ইস্যু তৈরি করেছে। জলবণ্টনের জটিলতাটাকে খুব সামনে এনে দিয়েছে। একদম। ফরাক্কা খুব স্পষ্টভাবেই এটাই দেখায় যে একটা দেশ যখন তার নিজের প্রয়োজনে কোনো বড় পরিকাঠামো তৈরি করে, বিশেষ করে সেটা যদি কোনো আন্তর্জাতিক নদীর ওপর হয়, তখন তার প্রভাব সীমান্তের ওপারেও কিভাবে পড়তে পারে। এটা শুধু পরিবেশ বা অর্থনীতি নয়, দুটো দেশের কূটনীতিক সম্পর্ক আর আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও কিন্তু গভীর ছাপ ফেলে। আর এখানেই একটা মজার প্রশ্ন ওঠে। যখন আমরা প্রাকৃতিক সম্পদ নিয়ে কাজ করি, বিশেষ করে নদীর মতো আন্তঃসীমান্ত সম্পদ, তখন একটা সমস্যার সমাধান করতে গিয়ে কি করে অজান্তেই নতুন চ্যালেঞ্জ বা সংঘাত তৈরি হতে পারে। এই যে পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন আর তার ফলে পরিবেশগত বা ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষার যে একটা টানাপোড়েন, এটা কিন্তু সবসময়ই একটা গভীর চিন্তার বিষয়। ফারাক্কা ব্যারাজ নিয়ে এই সংক্ষিপ্ত কিন্তু বেশ গভীর আলোচনায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।